লেখিকা নবনীতা সইয়ের পাপ ছাড়ে না কাউকে। সৌমিলি আর রনিত দুজনেই বেসরকারি চাকরি করে। সারা বছর দুজনেরই ব্যস্ততা থাকে অফিসে। সময় বলতে পুজো আর ডিসেম্বরের বছর শেষের ছুটি। সারা বছর ধরে হা পিত্তেশ করে অপেক্ষা করে আর প্ল্যান করে কোথায় যাবে, কি কিনবে, কি দেখবে। রনিত তার আদরের স্ত্রী মিনিকে নিয়ে যায় ঠিকই, কিন্তু রনিত হোটেলের রুমে পড়ে পড়ে ঘুমাতে ভালোবাসে। মিনি ওরফে সৌমিলি ভালোবাসে ঘুরতে। মিনির মা বাবা দুজনেই চাকরি করতেন। মিনির দিদি সোহিনী বাবা মায়ের পাশের ফ্ল্যাটে থাকে। সোহিনীর বর চাকরি করে বিদেশে। দুটো বাচ্চা নিয়ে সোহিনী মা বাবার ফ্ল্যাটের পাশেই ফ্ল্যাট নিয়েছে। বাবা মায়ের দেখাশোনাও হয়ে যায়, আর ওর বাচ্চা দুটোকে নিয়ে মিনির বাবা মায়ের বেশ সময় কেটে যায়। আর রনিতের বাবা মা থাকে গ্রামে, যেখানে এখনো রাতে শেয়াল ডাকে। রনিত আর মিনি লাভ ম্যারেজ, যেটা মিনির বাবা মা পরে মেনে নিয়েছেন। রনিতকে মিনির বাবা সোদপুরে 3 BHK ফ্ল্যাট দিয়েছেন বিয়েতে। সেখানে মিনি সুন্দর করে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। বিয়ের পর মিনি নিজের শ্বশুর বাড়ি দেখেনি কোনোদিন। রনিত কোনোদিন বলেওনি গ্রামে যেতে। রনিত বিয়ের পর থেকে গ্রামে যায়নি। উচ্চ মাধ্যমিকের পর থেকে কলকাতায় পড়াশোনা, বন্ধু বান্ধব, চাকরি, সবকিছু। আগে যাও যেত, বিয়ের পর পুরো বন্ধ। রনিতের বাবা প্রথম প্রথম চিঠি লিখতেন, আর লেখেন না। জানেন ছেলে আর ফিরবে না। 5টি গ্রামের একমাত্র স্কুলের আদর্শবান শিক্ষক, ভাবতেন ছেলেকে উচ্চশিক্ষিত করে গায়ের মানুষের উপকার করবেন। জয়েন্টে ভালো ফল করাতে স্বপ্ন দেখলেন ছেলে ডাক্তার হবে। কিন্তু যেদিন শুনলেন ছেলে ডাক্তারি পড়বে না, ইঞ্জিনিয়ারিং পড়বে, সেদিন তিনি বুঝেছিলেন ছেলে আর ফিরবে না এই গ্রামে। পূর্বের কিছু ঘটনা। গায়ের রবাপদ চাটুর্যের মেয়ে সবিতা ছোট থেকে রনিতের মা সরলা দেবীর খুব ন্যাওটা ছিল। সবিতার মায়ের চিররুগ্ন শরীর আর আরও 3টে সন্তান মৃত প্রসব হলে তিনি মানসিকভাবেও সুস্থ ছিলেন না। রমাপদ চাটুর্য ছিলেন কুঁড়ে প্রকৃতির মানুষ। সবিতার মায়ের মৃত্যুর পর তিনি নিরুদ্দেশ হয়ে যান। মাহারা সবিতা আশ্রয় পায় সরলার আঁচলে। খুব যত্নের সাথে রনিতের বাবা প্রতাপ ব্যানার্জি সবিতা আর রনিতকে পড়াতেন। মেয়েটি মেধাবী ছিল। সবিতা আর রনিত দুজনেই খুব ভালো রেজাল্ট করেছিল। গায়ের ধারে কাছে কলেজ নেই। পড়াশোনার জন্য রনিত কলকাতা চলে আসে, কিন্তু সবিতার পড়া বন্ধ হয়ে যায়। শহরে রনিত হস্টেলে থাকতো। সবিতাকে সরলা দেবী কলকাতা শহরে একা ছাড়বেন না। তখন বছরখানেক পর সদর শহরের কলেজে প্রতাপ ব্যানার্জি সবিতাকে ভর্তি করে দেন। সেখানের অ্যাডভোকেট নারায়ণ সেন তার ছাত্র। তাদের বাড়িতে সবিতার থাকার ব্যবস্থা হয়ে যায়। নারায়ণের পিতা আর প্রতাপ ব্যানার্জি একসাথে পড়াশোনা করেছেন। আগে গায়ে পাশাপাশি বাড়ি ছিল, সেখানে সবিতার অসম্মান হবে না। রনিত তখনও গ্রামে মাসে মাসে আসতো, আর সবিতা প্রতি সপ্তাহে বাড়ি আসতো। আস্তে আস্তে রনিতের আশা কমতে লাগলো। সে তখন শহরের বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। যখন চাকরি পেয়ে গেল রনিত, তখন পুরোপুরি গায়ে আসা বন্ধ করে দিল। প্রথম মাসে মানি অর্ডার করলে সেটা রনিতের বাবা ফেরত দিয়ে দিলেন। ছেলের প্রতি তার ক্ষোভ ছিল। আর বিশাল বাড়ি, পৈতৃক জমি জমা, খাবার লোক মাত্র 4 জন। তিনি, তার স্ত্রী সবিতা আর কাজের লোক হরিপদ। টাকা তার প্রয়োজন নয়, দরকার ছিল গায়ের উন্নতিতে ছেলের সাহায্য। ছেলেকে তিনি দোষ দেন না। যুগ পাল্টে যাচ্ছে। মানুষ আজ শুধু নিজেকে নিয়ে ভাবতে শিখেছে। দেশ, গ্রাম, সেবা, কথাগুলো গুটিয়ে আসছে মানুষের মন থেকে। সবাই ব্যস্ত, সবাই নিজেরটুকু চাই। কিন্তু মনে মনে খুব ভেঙে পড়লেন। দিন চলতে লাগলো। সবিতা পাশ করলো খুব ভালোভাবে। সেখান থেকে মুক্ত বিশ্ববিদ্যালয় MA করলো। প্রতাপবাবু অক্লান্ত পরিশ্রম করেছেন গ্রামের উন্নতির জন্য। গ্রামের রাস্তাঘাট ভালো হয়েছে। আস্তে আস্তে আরও একটি স্কুল হয়েছে, মোবাইল চালু হয়েছে। গ্রামে তিনি নিজের উদ্যোগে ছোট্ট চিকিৎসা কেন্দ্র করলেন। সপ্তাহে একদিন প্রিয় ছাত্র নারায়ণ সেনকে বসতে বললেন। তিনি মনে মনে ভাবলেন সবিতার সাথে নারায়ণ সেনের বিয়ে দেবেন। রনিতের মা ছেলের জন্য কাঁদেন, কিন্তু প্রতাপবাবু মনকে কঠোর করে রাখলেন। সরলা দেবীর ইচ্ছা ছিল সবিতাকে নিজের পুত্রবধূ করবেন। তখন জানলেন সবিতা আর রনিতের মধ্যে প্রণয় সম্পর্ক রয়েছে। সবিতা রনিতকে ভালোবাসে। রনিত কথা দিয়েছে সে সবিতাকে বিয়ে করবে। হাজার রাগ হলেও প্রতাপবাবু খুশি হলেন যে ছেলে যোগ্য জীবনসঙ্গী নির্বাচন করেছে। তখন মনোমালিন্য ভুলে ছেলেকে ক্ষমা করে ছেলেকে আনতে কলকাতা রওনা হলেন। সেখানে ছেলে তাদের অজান্তে বিয়ে করেছে জেনে মিনিকে নিজের গলার চেনটা পরিয়ে দিয়ে আশীর্বাদ করে ফিরে আসলেন। আসার সময় রনিতকে বললেন এ জীবনে সে যেন আর তার মুখ না দেখায় তাকে। বাড়িতে ফেরার পথে তিনি নারায়ণ সেনের বাবার সাথে নারায়ণ আর সবিতার বিয়ের পাকা কথা বলে আসলেন। সবিতাকে প্রতাপবাবুর বাল্যবন্ধুরও খুব পছন্দ। ভালো মেয়ে,
বিয়ে ঠিক করে তিনি বাড়ি ঢুকলেন আর বাড়িতে বলে দিলেন আজ থেকে তিনি শুধুমাত্র সবিতার পিতা, রনিত তার কাছে মৃত। পরদিন সকালে তিনি আবারও নিঃসন্তান হলেন। সবিতা বাড়ির পেছনের পুকুরের পাড়ের আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। সেই থেকে প্রতাপবাবু আর ছেলের মুখ দেখেননি। রনিত আর যোগাযোগ করেনি। বর্তমানে সকালের লেটার বক্সে রনিতের নামে চিঠি, সরকারি চিঠি। রনিত খুলে দেখে নোটিশ। উকিল নারায়ণ সেন জানিয়েছেন স্বর্গীয় প্রতাপ ব্যানার্জি তার সব সম্পত্তি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের নামে লিখে দিয়ে গেছেন, কিন্তু তার ভদ্রাসনটি যেহেতু তার পৈতৃক সূত্রে পাওয়া, তাই সেটা রনিতের প্রাপ্য। 1 মাসের মধ্যে রনিতকে জরুরি কাগজ সই সাবুত করতে গায়ে যেতে হবে। মা মারা গেলেও বাবা রনিতকে খবরটুকু দেননি। আজ বাবা সত্যি তার মুখ দর্শন না করেই চলে গেলেন। গায়ে যাবার কোনো মানে হয় না। কাল তাদের সিমলা যাবার টিকিট কাটা আছে, সব রেডি। মিনিকে বললে রাগ করে গাল ফুলাবে, কিন্তু তাদের বাড়ি বহু পুরানো। কয়েক বিঘা জমির উপর আগে পূর্বপুরুষরা জমিদার ছিলেন। নয় নয় করে কয়েক লক্ষ টাকার সম্পত্তি, আবার পুরনো স্বর্ণ মুদ্রা বা কিছু গোপন সম্পত্তি পাওয়াও অসম্ভব কিছু না। মিনি গড়রাজি হলেও মিনির বাবা বললেন অবশ্যই যাওয়া উচিত। অত বড় সম্পত্তি কেউ ছাড়ে? তখন রনিত সিমলা বাদ দিয়ে নিজের গায়ে গেল। বুদ্ধিমান শ্বশুর মশাইয়ের যুক্তি শুনে রনিত আগেই গিয়েছিল উকিলের কাছে। সেখান থেকে কাগজপত্র সব সই করে গ্রামে যাবে। বাড়িটা কি অবস্থায় আছে দেখা দরকার। নিজের বড় ইনোভা গাড়িটায় শ্বশুর শাশুড়ি আর মিনি আগামী রবিবার এসে পৌঁছাবে গ্রামে। আজ শুক্রবার। রনিত আজ চলে এসেছে নিজের অফিস যাবার ছোট গাড়িতে। উকিলের গোমরা মুখ আর নানা কথা শুনতে শুনতে রনিতের এমনিতেই মাথা গরম হয়ে যাচ্ছিল। এই নারায়ণ সেন বাবার বন্ধুর ছেলে, সদরে থাকে বলে কি ভাবে নিজেকে। ওর মতন উকিল ফ্যাফা করে ঘুরে বেড়ায় কলকাতায়। তার উপর রনিত জানে গ্রামে কোনো তেমন থাকার জায়গা নেই, আবার ফিরে যাওয়া সম্ভব না, কারণ বিষয় সম্পত্তি না দেখলে দাম ঠিকঠাক কি করে বুঝবে। উকিল বাবার ছাত্র নারায়ণ সেন কোনো কথার সোজা উত্তর না দিলেও রনিত কথায় কথায় জেনে নিল প্রায় কোটি টাকার সম্পত্তি। বাড়ির কড়িবর্গা আর পুরনো আসবাব নাকি লক্ষ টাকায় বিক্রি হবে। আর রনিতের মা তার কোনো গয়না নাকি বিক্রি করেননি। মরার আগ অবধি ছেলের অপেক্ষা করতে করতে তিনি প্রাণত্যাগ করেছেন। তার সব গয়না গ্রামের বাড়িতে আছে, আর অনিত জানে সেটা কোথায়। মায়ের ঘরের বড় সিন্ধুকে ছোট চোরা কুঠুরিতে মা গয়না রাখতেন। মনটা বেশ ভরে ওঠে। মিনি গয়নাগুলো পরে কতটা খুশি হবে সেটা ভাবতেই মনটা ভালো হয়ে যায় রনিতের। কিন্তু গায়ের বাড়িতে ওগুলো চুরি হয়ে যাবে না? এই প্রশ্নটা করতে নারায়ণ সেনের মুখটা শুকিয়ে যায়। বলে ওই বাড়িতে কেউ যায় না। যতদিন মামুনি মানে আপনার মা বেঁচে ছিলেন ততদিন। তাও থাক, বুঝেছি। আপনি কিছু বোঝেননি। বাড়িটা ভুতুরে বাড়ি হয়ে আছে। রাবিশ। মা মারা গেছেন, বাবা বৃদ্ধ লোক, বাড়ি তো ভুতুরে হবেই। কতবার বলেছিলাম কলকাতা চলে আসো, না আসলেন না। মা মারা গেলে জানালেন না অবধি। সব ওই সবিতার কারসাজি। সব সম্পত্তি সবিতাকে দিয়ে আমাকে শুধু ভিটেমাটিটুকু দিয়েছেন। অসম্ভব জেদি আর গোবার ছিলেন। আপনি প্লিজ চুপ করুন। আর আপনি জানেন না সবিতা মারা গেছে? মানে মানে সবিতা আত্মহত্যা করেছিল, তাও একটা দুশ্চরিত্র লম্পট মানুষকে ভালোবেসে। সবিতা? হ্যাঁ। আর সেই জানোয়ারটা বিয়ে করতে অস্বীকার করলে সবিতা প্রেগনেন্ট অবস্থায় আত্মহত্যা করে। বাজে মেয়ে ছিল তো, অসভ্য। বাবা কোনোদিন লোক চিনলেন না। মেয়েটাকে নিয়ে কত আদিক্ষেতা করতেন যে। চুপ করুন প্লিজ, চুপ করুন। আমার স্যারের নামে আমি কিছু শুনতে চাই না। আপনি প্লিজ যান। আপনার বাড়ির দলিলপত্র সব পেয়ে যাবেন ডাকযোগে। আমি পাঠিয়ে দেব। বিক্রির সময় আমাকে প্রয়োজন নেই, প্লিজ আমাকে রেহাই দিন। রনি চেকবুক বের করে বলে আপনার ফিসটা আপনার দিতে হবে না, স্যার সব করে গেছেন। আপনি ফিরে যান। আমি তো গ্রামে যাব। কেন? জানি না। রাগে গড়গড় করতে করতে রনিত গাড়ি নিয়ে গায়ের দিকে রওনা দেয়। কতটুকু সময় লাগবে? বড়জোর ঘন্টা দুয়েক। সন্ধ্যা হবার আগেই পৌঁছে যাবে রনিত। রাস্তায় দাঁড়িয়ে মিনির বাবাকে ফোন করতেই মিনির বাবা বলেন সব বোগাস। তুমি আজ যাও, আমরা কালই আসছি। একটা দিন ম্যানেজ করে নাও, সব ধান্দা, বুঝলে? ঠিক বলেছেন বাবা, প্রায় কোটি টাকার সম্পত্তি। সে কি, মাই গড! আমরা কালই আসছি, ভোরে বের হয়ে যাব। কারোর কথা শোনার দরকার নেই। আর বাবা, মিনির জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কি সেটা? আমার মা তার সব গয়না রেখে গেছেন, কিন্তু প্লিজ মিনিকে আপনি বলবেন না। আমি মিনিকে সারপ্রাইজ দেব। আনন্দে রনিতের শ্বশুর পারলে লাফিয়ে ওঠেন। যাক, অজপাড়া গায়ের ছেলে রনিতকে নিজের ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে তাহলে কোনো ভুল করেননি। মিনির মা তো রাজিই ছিল না। চাকরি করা অত সুন্দরী মেয়ে, এবার কোটি টাকার সম্পত্তি আর এত গয়নাগাটি, না, মিনি এবার রাজরানী হবে।
সন্ধ্যার পরেই গ্রামে ঢুকে গেল রনিত। বাড়িতে ঢুকতেই দেখে উঠোনে প্রদীপ জ্বলছে। বাড়ি দেখে মনে হচ্ছে না কেউ থাকে না। রনিত মনে মনে ভাবলো, কেউ আবার দখল করে বসে নেই তো। কে কে দুবার আওয়াজ দিয়ে বারান্দায় উঠতেই বাজে গন্ধ পেল, কিন্তু ঘর সব খোলা, সব ঘরে সুন্দর করে সাজানো। রনিত অবাক হয়ে গেল। হঠাৎ পিছনের থেকে চুরির আওয়াজ হলে দেখলো মা হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে মা মারা যায়নি। রনিত বুঝতে পারে এসব ওই উকিল আর বাবার কারসাজি, মিথ্যা খবর দিয়ে জাস্ট গ্রামে রনিতকে আনানো। ছি ছি, কাল মিনি আর তার পরিবার আসলে কি ভাববে। রনিত মাকে প্রণাম করে বলে, এসবের কি দরকার ছিল। হাত মুখ ধুয়ে আগে খাবার খেয়ে নেয় রনিত। কতদিন বাদে মায়ের হাতের খাবার খেলো, কিন্তু বাবা কোথায়, আর মা কিছু বলছে না কেন। সবিতা তখন পেছন থেকে বলল, মামুনি কিছু বলবে না? রাগ করেছে, কতদিন আসছো না, আর বাবু তো তোমার মুখ দেখবে না। জানি জানি, কিন্তু এভাবে না ডাকলেও হতো। যাক, তুমি কেমন আছো? ভালো, শুধু গলায় খুব ব্যথা। খাওয়ার পর অনিত মাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, মা একদিকে ভালোই হলো জানো, বাবাকে বলো না তুমি ওই সব জমি জমা দান করে কি লাভ হবে, তার থেকে যদি। তোকে তো বাবা সব দিয়েছেন রে রনি, এই বাড়ি, বাড়ির জমি কি কম? এই বাড়িটা সহজে ভাঙবি না রে। আমার দিদি শাশুড়ি বলতো এই বাড়ির দক্ষিণের দিকটায় মাটির নিচে ঘর আছে, ওই ভাঙা দিকটায়। হ্যাঁ, তোর বাবা তো ওই দিকটা সারাই না করেই এদিকটা সারাই করে বসবাস করলো। দক্ষিণের দিকে ভাঙার উপরে যে বড় বটগাছটা আছে, ওর নিচে আছে গুপ্ত কালীর কুঠুরি। সেইখানে মায়ের পায়ের তলায় রয়েছে রাশি রাশি আকবরী আশরফি। কি বলছো মা? তুই আমার একমাত্র সন্তান, ওই সব তোর। মা বলছি কি, কাল তো মিনি আসবে, তোমার কিছু গয়না যদি মিনিকে দিতে কত খুশি হতো। সব পাবি, সব পাবি। বাবা কোথায় মা? বাবা কি আমার মুখ দেখবেই না? তোর বাবা? হ্যাঁ। না রে, তোর বাবা নেই, চলে গেছে। পুণাত্মা ব্যক্তি ছিলেন। আমার আর সবিতার মতন কি কপাল পোড়া যেই যক্ষপুরী আগলে থাকবেন। আমাদের তো শান্তি ছিল না রে, মরেও শান্তি হবে না। ধুর, তুমি কেন মরবে মা? আর আমি বলছি তো, এবার থেকে আমি প্রতি মাসে আসবো, প্রমিস। যে করেই হোক মাসে 2 দিন এখানে থাকবো। বাবাকে একটু বুঝিয়ে বলো না মা। তোর বাবা স্বর্গে গেছেন রে, জীবনে লোভ ছিল না, কারোর ক্ষতি করেননি। সবচেয়ে তার তো অতৃপ্তি ছিল না, তিনি ত্যাগী মানুষ। বাবা সত্যি? তুই বয় বাবা, দুটো কথা বল মেয়েটার সাথে। বড় দুঃখী মেয়ে রে। আমি একটু ফোন করে নি মিনিকে, তারপর কথা বলছি। হ্যাঁ রে, মাকে ভুলে গেলি? সে না আমার অদৃষ্ট, কিন্তু ওই মেয়েটা যে তোকে সর্বস্ব দিয়ে ভালোবাসলো, তাকেও ভুলে গেলি? শিক্ষা দীক্ষা কোনো কিছুতে তো কোনো খামতি ছিল না মেয়েটার। সেটাও তোমাদের দোষ। আগে যদি বলতে বাড়িতে এত ধন সম্পত্তি আছে, তো আমি থোড়াই যেতাম চাকরি করতে। তখন না হয় সবিতাকে বিয়ে করা যেত। মিনির বাবা শহরে আমাকে সেটেলড করে দিয়েছেন মা। তোর বাবা তো চাননি তুই কাজ না করিস, চেয়েছিলেন সঠিক মানুষ হোস। তাই জন্য খুব সাধারণভাবে তোকে মানুষ করেছেন। বাদ দাও, যা হয়ে গেছে। সবিতাকে ডাকো, আমি ফোন করে নিই ততক্ষণ। অনেক সময় ট্রাই করেও ফোন না পেয়ে হঠাৎ পেছন ফিরতেই রনিত দেখে সবিতা দাঁড়িয়ে। বাবা, ভয় পেয়ে গেলাম, বসো। বলো, কি বলবে? বলছি, যা হবার হয়ে গেছে, তুমি সব ভুলে যাও। আমরা কিন্তু অবশ্যই খুব আরামের লাইফ লিড করতে পারি। তুমি চলো আমার সাথে। আর মামনি? আরে মায়ের বয়স হয়েছে, কোনো বৃদ্ধাশ্রমে? আচ্ছা আচ্ছা, কোথাও যেতে হবে না। আমি বলছি তুমি গ্রামে মাকে সাথে নিয়ে থাকো। আমি প্রতি মাসে আসবো, কিন্তু আমি তোমাকে রেজিস্ট্রারে বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, চাইলে কিছু জমি জমা দিয়ে দিতে পারি, আমার কিছু লাগবে না। আচ্ছা, মা যা বলছেন সত্যি? মামনি তো মিথ্যে বলে না? না না, সেটা নয়। এত আশরফি আছে, যত ভাবছো তার থেকে বেশি আছে। ও, আমি তো নিজের ব্যবসা শুরু করব। কি যে এক্সাইটেড লাগছে না, আজ আর ঘুম আসবে না। কাল মিনি আসলে, ও সবিতা, কাল মিনি আসবে, বি কেয়ারফুল। তুমি চিন্তা করো না, কেউ কিছু টের পাবে না, কেউ কিছু দেখতে পাবে না। আচ্ছা, আমি শুতে যাই। নিজের অধিকারে ধনরত্ন দেখবে না এক্ষুনি? না না, কাল দেখবো, আজ খুব ক্লান্ত। একটা রাত না ঘুমালে কি হয়, আমরা যে কত রাত জেগে আছি তোমার জন্য। প্রথমে আমি, তারপর মামুনি, কারোর মুক্তি নেই। চলো। যাব, কিন্তু ওখানে সাপ খোপ থাকলে? আমি থাকতে ভয় কি? চলো তাহলে, কাল সম্রাট আকবরের মতন আশরফি দিয়ে আমি মিনির মুখ দেখব। মিনির বাবা তো হয়ে যাবেন। চলো। পরদিন সকালে অনেকক্ষণ ডাকাডাকি খোঁজাখুঁজির পর অনিতকে না পেয়ে মিনির বাবা সব পুলিশে খবর দিলেন। উকিল নারায়ণ সেনকে ডাকা হলো। সারা দিন রাত চলল সার্চ। গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, বাড়ির ভেতর তালা দেওয়া, কোনো রকম মানুষের চিহ্ন নেই। তালা ভেঙে পুরো বাড়িটা সার্চ করা হলো, সব ধুলোয় ভর্তি, কোথাও কিছু নেই। মিনি উকিল নারায়ণ সেনকে দোষী করলো। তিনি বলেই দিলেন কাল সব সম্পত্তি ওনার নামে হয়ে গেছে, আর ওনার কিছু হলে সেই সম্পত্তি তো আমি পাবো না। তাই আমি কেন ওনাকে লুকিয়ে রাখবো বা কিছু করব? আপনি কি
বলতে চান? আমি ওর স্ত্রী, আমি সব সম্পত্তি পাবো বলে আমি কিছু করব? মাফ করবেন সৌমিলি দেবী, আপনি এই সম্পত্তির আপাতত কানাকড়ি পাবেন না। আগে রনিতকে খোঁজা হবে, না পেরে তখন 12 বছর অপেক্ষা করতে হবে, তারপর আপনি এই সম্পত্তি পাবেন। আর হ্যাঁ, এই 12 বছরে আপনি অন্য কারোর বিয়ে করে নিলে আর সম্পত্তি পাবেন না। 7 দিন টানা খোঁজ করে সবাই ধরে নিল প্রচুর অর্থ সম্পদ নিয়ে রনিত কোথাও পালিয়ে গেছে। কেউ কেউ ভাবলো খুন। শুধু বাড়ি দক্ষিণের দিকে ভাঙা অংশে তখন রনিত আর সবিতা সব ধন সম্পত্তি দেখছিল। সময় থেমেছিল সেখানে। রনিতের জীবনের সেই রাত কোনোদিনও ফুরায়নি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।